তারানাথ তান্ত্রিক একবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়েন বাঁকুড়ার কুসুমগঞ্জ নামক এক গ্রামে। হঠাৎ করেই রাতে জঙ্গলের মধ্যে দিয়ে আসার সময় তিনি দেখতে পান এক অদ্ভুত দর্শন রাক্ষস, আর সেই পরপর হত্যা করছে গ্রামের কিছু মানুষকে। পরবর্তীতে জলাশয়ের পাশে তারানাথ দেখতে পান একটি কালো নিকষ অন্ধকারের মতো অপর একটি মনুষ্য আত্মাকে। সেই মনুষ্য আত্মাটাই বা কে? আর ওই দুটি আত্মার মধ্যে কোনো সম্পর্ক নেই তো? তারানাথ তান্ত্রিক কি পারবেন সেই রহস্য ভেদ করতে? আর কি হবে এই গল্পের পরিণতি? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই তন্ত্রহাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গো রাক্ষস। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে RNM অভিষেক, অন্যান্য চরিত্রে অভিষেক, অন্তরা, অর্পিতা, কুনাল, কৌস্তব, সৌম্যদীপ, অভিযান, শিউলি, প্রার্থনা ও পার্থ। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গো রাক্ষস। বর্ষাকালটা তবে পড়েই গেল কলকাতায়, তাই জানলার পাশে বসেছিলাম একটু, আর বাইরের সুন্দর বর্ষার দৃশ্যগুলো দেখছিলাম। তবে এই বৃষ্টি ভেজা দিনের আমেজ বাড়িতে ঠিক আসে না। আবার বৃষ্টির দিনগুলো যখন আবার হয় ছুটির, তখন তো কোনো কথাই নেই। আজ রবিবার, তাই ছুটির দিন। মনটা কেমন জানি আনচান আনচান করছিল। এই বৃষ্টির দিনেই তো তারানাথের কথা সব থেকে বেশি মনে পড়ে। সারা সপ্তাহ যখন অফিসের গাদাগুচ্ছের কাজ করে ক্লান্ত হয়ে পড়ি, তারানাথের এই গল্পগুলো যেন ওষুধের মতন কাজ করে। মানুষটার জীবনে এত অভিজ্ঞতা যে কি বলবো। অল্প বয়সেই সাধু সঙ্গ আর সাধনায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, তাই কত শত ওনার জীবনে ঘটে যাওয়া কাহিনী আমাদের শোনান। সেগুলো কতটা সত্যি তা নিয়ে আমাদের একটু সন্দেহ আছে। তবে ছুটির দিন আড্ডায় এইরকম কিছু গল্প হলে ভালো হয় বই কি। মানুষটা কখন যে আমাদের কাছে এত প্রিয় হয়ে উঠেছেন তা বুঝতেই পারলাম না। আমরা বলছি কারণ আমি আর আমার বন্ধু কিশোরী সেন দুইজনই একসাথে আমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে যাই। আর কিশোরী যতই গল্পগুলোকে নিয়ে হাসি মজা করুক না কেন, মন দিয়ে কিন্তু তারানাথকে বেশ ভালোবাসে। আর হবে নাই বা কেন? তারানাথ বয়সে আমাদের দিয়ে বড় হলেও তার স্বভাব ব্যবহার এত ভালো আর সুন্দর যে তাকে আমাদের বন্ধু বললেও ভুল হবে না। এই কয় বছরে বেশ মায়া পড়ে গেছে মানুষটার ওপর। আমি এত কিছু 7-5 ভাবতে ভাবতে বসে রয়েছি। ও আগেই বলে রাখি, আমার বিয়ের আগে আমি আর কিশোরী একই মেসে থাকতাম, কিন্তু বিয়ের পর যা হয় আর কি, তাই এই নতুন বাড়িটা ভাড়া নিলাম। তাও হয়েছে বেশ কয়েক মাস হলো। এমন সময় গিন্নি এসে বলল, কি গো, বেরোবে নাকি? সত্যি অর্ধাঙ্গিনী বটে, ভাবার আগে বুঝে যায়। আমি মিচকি হেসে বললাম, তা ভাবছি একটু বেরিয়েই আসি ঠাকুরমশাইয়ের বাড়ির দিক থেকে, সপ্তাহে এই একটা দিনই তো পাই। গিন্নি তা শুনে বলল, রোসো, খালি পেটে যাবে না, ভাত আছে, খেয়ে বেরো। যেমন বলা তেমন কাজ। গিন্নি দেখলাম দুপুরের আহার সাজিয়ে বসে রয়েছে। রবিবার দুপুরটা পাঁঠার মাংসটা ছাড়া ঠিক জমে না। আহা, কি দারুণ রান্নাটাই না করেছে গিন্নি। আমি খেতে খেতে বললাম, এরকম সুন্দর রান্না খাওয়ার ভাগ্য কতজনের হয় বলো তো? হ্যাঁ, সাথে আবার তোমার মতন সুন্দর গিন্নি। গিন্নি দেখলাম মজাটা ধরতে পেরেছে। সেও হাসি মুখে বলে উঠল, থাক থাক, ঠিক আছে, অত তেল দিতে হবে না, ভালোবাসা একেবারে উথলে পড়ছে। তবে হ্যাঁ, রাতের মধ্যে বাড়ি ফিরো কিন্তু। বাইরে তো বৃষ্টি ধরার নামগন্ধ নেই। আমি খাওয়া শেষ করে পাজামাটা চড়িয়ে নিলাম। ছাতা হাতে চললাম তারানাথের বাড়ির দিকে। উদ্দেশ্য মটলেনে এসেই চেনা পরিচিত বাড়ি। আর আমি জানি বৃষ্টি যতই হোক, রোববার মানে কিশোরীও ঠিক নিশ্চিত বেরিয়ে পড়েছে এতক্ষণে। কারণ ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার আমাদের এই সময়টা সবসময় ঠিক করাই থাকে। আর কিশোরী মজলিসে মানুষ, আর আমার পরম বন্ধু, তাই তাকে আমার খুব ভালো মতোই চেনা। আমি ঝিরিঝিরি বৃষ্টিতে সামনের পথে হাঁটতে হাঁটতে দেখছি কি সুন্দরী না এই বর্ষার দিনগুলো।
শহর কলকাতার বড় বড় ইমারতগুলোর দামি আর জৌলুস রং আজ ফিকে বর্ষার এই সমস্ত বৃষ্টি কিছু ভিজিয়ে দিচ্ছে। আকাশ অন্ধকার হওয়ায় কে যেন রাস্তার পাশে বাতিগুলো যেন আগে দিয়েই জ্বালিয়ে দিয়েছে। আকাশে সবসময় যেন চলছে অজস্র কলরব, কালো মেঘ রাশির মেলা। মেঘেরা যেন আজ তার সমস্ত কান্না উজাড় করে বড় বিষাদে চোখের জল ফেলেই চলেছে। মাঝে মাঝে যেন এই কবি মনটাকে আকাশটা ডেকে আনতে ইচ্ছে করে যে এত কাঁদছে কেন সে, তার কিসের এত দুঃখ। আবার ভাবি, এই আকাশ বিরূপ না হলে যে তারানাথের গল্পের আসর জমবে না। এত কিছু ভাবতে ভাবতে দেখি হরিদার দোকানের সামনে এসে পড়েছি। কিন্তু এই কি, কিশোরী দেখি আগে ভাগেই এসে বসে পড়েছে দোকানে। সে তখন একটা চায়ের কাপ মুখে দিয়ে চা খাচ্ছে। আমায় দেখেই বলে উঠল, আরে ভাইয়া, দেরি করে ফেললে তো আজ। সে একটু হয়েছে, তোমার তো আর গিন্নি নেই, বিয়েটা করেই নাও, তাহলেই বুঝবে কত ধানে কত চাল। বৌঠান বাড়ি থেকে বের করে দিয়েছে, বেশ বুঝতে পারছি। সে আর কি বলবো ভাইয়া, ও সব ছাড়ো, তেলে ভাজা ছাড়তে বলো গরম গরম। এই চপ আর চারি হাতে মুড়ি মাখা না হলে তো ঠিক জমবে না। তুমি এই দিকগুলো একটু নিয়ে এসো দেখি, আমি বরং ওই সামনের দোকান দিয়ে 5 প্যাকেটটা নিয়ে আসি। তারানাথ এই সিগারেটটা খুব পছন্দ করে, আর আমাদেরও তারানাথকে এটা উপহার দিতে বেশ ভালোই লাগে। সে তার ভান্ডার আর অভিজ্ঞতা দিয়ে যে গল্পগুলো আমাদের বলে, তার কাছে এই উপহার তো নসি মাত্র। তবে তার জন্য আমাদের ভালোবাসাটাই আসল। আমি সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছি, এর মধ্যে কিশোরীও তেলে ভাজার পাতাটা নিয়ে হাজির। আমরা এবার এগিয়ে চললাম সেই চেনা ছোট গলিটার দিকে। বাড়ির সামনে এসে বুঝলাম উত্তর কলকাতার পুরনো বাড়িগুলো যেন বর্ষার জল পেয়ে আরও পুরনো লাগছে। এবার আমাদের চোখে পড়ল চেনা সেই সাইনবোর্ডটা, তাতে লেখা প্রায় উঠেই গেছে। ভাবতে অবাক লাগে, এই বাড়ির গেটের সামনে নাকি কত জমিদার মহাজন ব্যবসাদারদের লাইন লেগে থাকতো। কিন্তু সময় বদলাতে আর কতদিন, এইসব ভেবে মনটা কেমন খারাপ হয়ে ওঠে। আমি জানি তারানাথের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়, তবুও সে এত কষ্টের মধ্যেও খুশি। তার কারণ হয়তো সে জীবনে এত অভিজ্ঞতা অর্জন করেছে, অর্থচিন্তা তাকে আর ছুঁতে পারবে না। বড় বড় সাধক মানুষের জীবন তো এমনই হয়। এই সমস্ত কারণে তারানাথের উপর ভালোবাসা বেড়ে যায়। এবার আমরা এগিয়ে গেলাম চেনা পরিচিত সেই দরজার দিকে। সামনের দরজায় হাতল দিয়ে কড়া নাড়লাম। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে সামনে বেরিয়ে এলো তারানাথের মেয়ে চারি। আমাদের দেখে এসে বলল, আরে কাকা বাবুরা যে, অনেকদিন পর এই পথে, আসুন আসুন, ভিতরে আসুন, একদম ভিজে গেছেন। আপনারা ছাতা রেখে হাত পা ধুয়ে ফেলুন, আমি আপনাদের জন্য গামছা নিয়ে আসছি। এত ব্যস্ত হতে হবে না চারিমা, তুমি বরং এইটা ধরো। বলে আমি চারির হাতে চালান করলাম তেলে ভাজার পাতাটা। ঠিক আছে কাকাবাবু, আপনারা বসুন, আমি সব তৈরি করে নিয়ে আসছি। আমি আর কিশোরী হাত পা ধুয়ে আসতে দেখি চারি হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে। সত্যি কি ভালোই না মেয়েটা। তারানাথের স্ত্রী মারা যাওয়ার পর একা হাতে পুরো সংসারের ভার নিজের হাতে নিয়ে নিয়েছে এই ছোট্ট মেয়েটি। সে ছোট্ট চারি আজ কত বড় হয়েছে, যে আগে আসলেই আমাদের কাছে ফিতের জন্য বায়নার যুক্ত। চারিমা, আজ আদা দিয়ে লিকার চা করে আনো তোমা। বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা লাগছে, পুরোপুরি লেগে যাওয়ার আগে আদা চা দারুণ কাজে দেবে। আপনারা বাবার ঘরে গিয়ে বসুন, আমি সব নিয়ে আসছি। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করলাম তারানাথের ঘরে। ঢুকতেই চোখে পড়ল তারানাথ তার জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে আর বর্ষার অঝোর ধারা দেখছে। কিন্তু আমাদের পায়ের শব্দ শুনে তারানাথ চোখ ফেরালো। কিশোরী অন্যান্য দিনে ঢুকেই একটু ঠাট্টা তামাশা করে, আজ দেখলাম সেও চুপ। তারানাথ বোধহয় আমাদের নিস্তব্ধতা অনুভব করেই বলল, আরে তোমরা আজ এই পথে? তা পথ ভুলে নাকি? কতদিন তো ঠাকুর মশাইয়ের কথা আর মনেই পড়ে না। বৃষ্টি ছাড়া আপনার গল্প আর জমে কই, তাই তো বর্ষাকে সাথে করে নিয়ে এসেছি। আমি আর কিশোরী আমাদের আসনে বসলাম আর তারানাথের দিকে এগিয়ে দিলাম তার অতি প্রিয় 5 প্যাকেট। আরে এসবের কি দরকার ছিল বলো তো? আরে গুরু দক্ষিণা বুঝলেন না ঠাকুর মশাই? নিন তো, এবার আপনার গল্পের ঝুলি থেকে একটা দারুণ গল্প বের করে আনুন না। বৃষ্টিতে যদি গ্রামের বর্ষার গল্প হয়, মন্দ হবে না। তার অভিজ্ঞতার কাহিনী যে কিশোরী গল্প বললে অন্যান্য দিন হলে ছোটোখাটো একটা বাগবিতণ্ডা লেগেই যেত, কিন্তু আজ তারানাথ যেন সেই ব্যাপারে কিছু ভ্রুক্ষেপই করল না। আমিও বললাম,
হ্যাঁ, কিশোরী ঠিক কথাই বলেছে। বর্ষার দিনে এমন গল্প জমবে ভালোই, কিন্তু এরই মধ্যে দেখি চারি এসে হাজির। আমাদের জন্য সেই 3 রকম তেলে ভাজা আর আম তেল দিয়ে চপচপে করে মাখা মুড়ি। আহা, মনটা যেন খুশিতে ভরে উঠল। চারি বলল, চা বসিয়েছি, এই হলেই দিয়ে যাব। তা আসো চারিমা, তুমি ধীরে ধীরে করো। তারানাথ দেখলাম তার হাতে একটা সিগারেট তুলে নিয়ে ধরিয়ে একটা টান দিল। এরই মধ্যে চারি এসে গরম গরম চা এনে রাখলো আমাদের সামনে। তারানাথ বললেন, তোমাদের একটা ঘটনা বলি, শোনো। হে যে মেঘ না চাইতেই জল, তারানাথ নিজের থেকেই আজ গল্প বলা শুরু করছে। এটা কিন্তু সচরাচর হয় না। কিশোরী বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, তাই হোক, আপনি বলা শুরু করুন। হ্যাঁ, এবার আমি যে ঘটনা তোমাদের বলতে চলেছি এ এক গ্রামকে ঘিরে। সেই গ্রামের নাম হলো কুসুমগঞ্জ। তোমরা কুসুমগঞ্জের নাম শুনেছ? কই না তো। তা না শোনারই কথা। কুসুমগঞ্জ হলো দক্ষিণ বাঁকুড়ায় অবস্থিত জঙ্গলমহল ব্লকের ছোট একটি প্রত্যন্ত গ্রাম। সত্যি বলতে গ্রামটা এতটাই সুন্দর যে এখনো আমার মনে ধরে রয়েছে, আর ভালো স্মৃতি ভোলার নয়। আমি যে সময়ের কথা বলছি তা ধরো প্রায় 25 বছর আগের। তখন গ্রাম বলতে সত্যি গ্রামে শহরের ছোঁয়ার ছিটে ফোঁটাও পড়েনি। আমি তখন বাঁকুড়ার মহাশ্মশানগুলোতে ঘুরে চলেছি। সংসার ছেড়ে বেরিয়েছি অনেক দিন হলো। বাড়িতে ফেরারও মনোভাব নেই তখন মনে। অনেক দিন ধরে হেঁটে চলেছি। রাস্তায় চলতে চলতে প্রায় বিকেল হলো। আমি তখন শাল পিয়াল বটবৃক্ষের জঙ্গলের মধ্যে দিয়ে এক সরু বনবিথি দিয়ে হাঁটছি। চারদিকে যেন তাকিয়ে শুধু শান্ত বনের নিস্তব্ধতা অনুভব করা যায়। পাখিদের কলতানে মন জুড়িয়ে ওঠে, আর বনে এক মধুর সুগন্ধ আছে, তা তো আলাদাই। মেঠো পথে হাজারো বনের পাতা পড়ে যেন পথের শরীর ঢেকে দিতে চাইছে। আর এই পথ বুঝলাম কোনো গ্রামের দিকেই চলেছে। আমি মনে মনে ভাবলাম সন্ধে হতে এখনো অনেকক্ষণ বাকি, তার আগে নিশ্চয়ই কোনো গ্রামে পৌঁছে যাব। কিন্তু এই জঙ্গলের পথ যে শেষ হয় না। এ যেন যতই হাঁটি জঙ্গল যেন আরো বাড়তে থাকে। সামনের গাছগুলো জুড়ে তখন পাখিদের বাড়ি ফেরার সময় বলে তাদের কিচিরমিচির শব্দে কান পাতা দেয়। হঠাৎ করেই কেন জানি না আমার মনটা কেমন ছ্যাঁত করে উঠল। মধু সুন্দরী দেবীর কৃপায় ততদিনে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, আর কিছু কিছু শক্তি আমি লাভ করেছি। আর সেই দিয়েই বুঝতে পারলাম যে এই জঙ্গল রাতের বেলা খুব একটা সুবিধের নয়। যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায় ততই মঙ্গল। অন্ধকার নেমে আসছে। আমি জানি যে কোনো অপশক্তির আমাকে স্পর্শ করার ক্ষমতা নেই, তবুও নিজেকে গাত্রবন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেললাম। হঠাৎই দূর থেকে যেন একটা প্যাঁচার কর্কশ গলায় ডাক শুনতে পেলাম। পাখিটা কোথায় যেন লুকিয়ে ডাকছে। একটা দুটো বাদুড় তখন জঙ্গলের মাথার উপর জানা মেলে ঝটপট করে উড়ে যাচ্ছিল। পাখির কলতান থেমেছে বহুক্ষণ। এখন শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছে চারদিক থেকে। আমি এগিয়ে চললাম। হঠাৎ করেই জঙ্গলের মধ্যে কিছু একটা ছায়া যেন আমি সরে সরে যেতে লাগলাম সামনের দিকে। কি হলো ঠিক বুঝতে পারলাম না। আমার মন বলছে সামনে কিছু একটা আছে। এমন সময় একটু দূরে একটা চিৎকার শুনতে পেলাম। কে যেন দূর থেকে বলে উঠল, বাঁচাও বাঁচাও, আমাকেও মেরে ফেললো। বলে সে পরিত্রাহী চিৎকার করছে। আমি তড়িঘড়ি ছুটে গেলুম সেই চিৎকার লক্ষ্য করে, কিন্তু সেইখানে পৌঁছে আমি যা দেখলুম তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে যাবার জোগাড়। আমার সামনে একটা বড় ধরনের আশাওড়া জাতীয় গাছ
আর তার নিচে পড়ে এক মাঝবয়সী পুরুষ মানুষ। তার চোখে মুখে ভয়ের আতঙ্ক, কারণ তার সামনে যে এক কালো ছায়ার মতো ধোঁয়া ধোঁয়া একটা চারপে মূর্তি দেখা যাচ্ছে। তার শরীর কুৎসিত আর অন্ধকারের মতো কালো। শরীরটা দেখতে অনেকটা গরুর মতো। এর শরীরের গড়ন বেশ ভয়ানক, আর গরুর মুখের দুপাশ দিয়ে বেরিয়ে রয়েছে দুটো তীক্ষ্ণ দাঁত। মাথায় তীরের ফলার মতো দুটি মস্ত শিং, আর তা থেকে যেন এখনো রক্ত চুইয়ে পড়ছে। কানগুলো এত অস্বাভাবিক বড়, আর ভয়ানক তার মুখশ্রী। চোখ থেকে যেন ভাঁটার মতো লাল আগুন ছলকে বেড়াচ্ছে। এত ভয়ানক গরু আমি পুরো জীবনে কখনো দেখিনি। আমার মন নিজে থেকে বলে উঠল, গোরাক্ষস। আমি তৎক্ষণাৎ নিজের কাছে থাকা পুঁটলি খুলে ভিতর থেকে বার করে আনলাম একটা শুকনো লাল জবা ফুল। এ আমি আসার আগে মা শ্মশানকালী মন্দিরে পুজো দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলুম। সেটা নিয়ে সেই গোরাক্ষসের দিকে ধীরে ধীরে পায়ে এগিয়ে গেলাম আমি। সেই সময় সেই রাক্ষস বারবার ফোঁস ফোঁস করে উঠছিল। তার হুঙ্কার এতটা ভয়ানক যে আমার মনেও তখন ভয়ের সঞ্চার ঘটাচ্ছিল সেটা। কিন্তু মায়ের আশীর্বাদ যুক্ত ফুল নিয়ে আরো এগিয়ে যেতে সেই রাক্ষস আরো পিছিয়ে যেতে লাগলো। আমি বুঝলাম এ আমার গাত্রবন্ধন মন্ত্রের জোর, অথবা মায়ের পুজোর ফুলের গুণেই সেই রাক্ষস ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। সেই রাক্ষস এবার পিছোতে পিছোতে তৎক্ষণাৎ ওই সামনে ভয় জড়সড় হয়ে থাকা লোকটির দিকে তাকালো। তারপর হঠাৎ বনের দিকে একটা বড় ঝোপে লাফ মারল। তারপর কোথায় যেন মিলিয়ে গেল জঙ্গলের মধ্যে। ধীরে ধীরে চারিদিক শান্ত হয়ে এলো। আমি ততক্ষণ বুঝে গেছি একে। এ হলো গোরাক্ষস। ভূত ডামর তন্ত্রে এর উল্লেখ আছে, আর আমার গুরুদেবের কাছ থেকে এর ব্যাপারে শুনেছিলাম বটে, কিন্তু কোনোদিন সামনাসামনি দেখব তা ভাবতে পারিনি। শুনেছি এরা খুবই ভয়ানক হয়, কিন্তু আমার মন বারবার এটাই বলছিল, এখানে এই গোরাক্ষস আসবে কিভাবে? এ হলো রাক্ষস রূপী এক গাভী। কি ভয়ানক তার রূপ! আমার এখনো চিন্তা করলে গা হাত পা ঠান্ডা হয়ে যায়। কিন্তু কি একটা জিনিস আমি ওই গরুটির চোখে দেখেছিলাম, আর যা দেখেছিলাম তা হলো তীব্র প্রতিহিংসার আগুন। সে যেন প্রচন্ড আক্রোশে এমন রুদ্র রূপ নিয়েছে। সে যাই হোক, আমার সাহস কোনোদিনই কম ছিল না, তাই আস্তে আস্তে সামনে অচৈতন্য লোকটির দিকে এগিয়ে গেলাম। বেজায় ভয় পেয়ে লোকটি জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি হঠাৎ আজ না এসে পড়লে এই মানুষটির জীবনের হয়তো শেষ দিন এটাই হতো। আমার ঝোলার মধ্যে জল ছিল, আমি ওকে আমার থেকে সামান্য জল চোখে মুখে ছিটিয়ে দিতেই লোকটা উঠে বসলো। আমার থেকে আরেকটু জল খেয়ে লোকটা আমার পা ধরে লুটিয়ে পড়ল আর বলল, আপনি আপনি কে বাবা? হঠাৎ করেই এই জঙ্গলের পথে ভগবানের মতো উদয় হয়ে আমাকে রক্ষা করলেন। আপনি না থাকলে যে আমার আজ কি হতো তা ভেবে পাচ্ছি না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝে উঠতে পারছি না। আপনি রাত বিরেতে এই জঙ্গলের পথে কি করছিলেন? আর সেই রাক্ষসী বা কোথা থেকে এলো যে সে আপনার পিছু নিল? চলুন, উঠুন, সামনেই মনে হয় আপনাদের গ্রাম। আমি ওই দিকেই যাচ্ছিলাম। পথে যেতে যেতে সব খুলে বলুন আমাকে। হ্যাঁ, সেই ভালো হবে কোন ঠাকুরমশাই। এই পোড়া জঙ্গলে আর এক মুহূর্ত দাঁড়ানো উচিত হবে না। চলুন আমার বাড়িতেই। অন্ধকারে দুজনেই পথ চলতে থাকলাম। সেই লোকটা চলতে চলতে বলা শুরু করলো, ঠাকুরমশাই, আমার নাম হলো রথীন্দ্রনাথ। এই কাছের সামনের গাঁয়ে আমার বাড়ি। সে বেশি দূরে না, কিন্তু আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে এতে ধন্যবাদের কি আছে? মানুষ বিপদে পড়লে তাকে রক্ষা করাটাই তো আসল মানব ধর্ম।
আর আমার গুরুদেব সর্বদা তাই শিখিয়েছেন। আপনি নিশ্চয়ই সাধু পুরুষ, তাই না ঠাকুর মশাই? তা এই জঙ্গলের মধ্যে দিয়ে আপনি আসছিলেন কোথায়? আমাদের গ্রামে নাকি? আরে না না, আমার নাম হলো তারানাথ চক্রবর্তী। আমি মায়ের এক অন্ধ ভক্ত। মায়ের টানে ছুটে চলি পথে পথে। আমার যাওয়ার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। সে আমার কথা শুনে উত্তেজিত হয়ে বলল, আপনি আমার বাড়ি চলুন ঠাকুর, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, আর বামুন মানুষের পা পড়লে আমার বাড়ি ধন্যই হবে ঠাকুর মশাই, আপনি চলুন আমার সাথে। তখন আমার না বলার মতো কোনো উপায়ও ছিল না, কিন্তু আমি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলাম, এই যে অদ্ভুত বিভীষিকা আজ তোমার প্রাণ নিতে যাচ্ছিল, তার কারণ কি? আর হঠাৎ করেই তা এলো কি করে? আমার কথা শুনে লোকটা বলল, সে একটা বড় কাহিনী ঠাকুর মশাই। এই গরু কার তাও আমরা জানি না, ও যে কেন ফিরে এলো তাও আমরা জানি না। আসলে আজ থেকে প্রায় 4 মাস আগের কথা, তখন থেকে এই ভয়ানক রাক্ষসে গরুর আবির্ভাব হয়। আসলে এ হলো আমাদের নিরু গোয়ালার গোয়ালের গরু ঠাকুর মশাই। আমাদের গাঁয়ের কারো ওকে চিনতে অসুবিধা হয় না। একসময় এই নিরু গোয়ালা এই গ্রামের এই বাসিন্দা ছিল। ও কিন্তু গোয়ালা ছিল না, বা ওর কোনো গরুও ছিল না। সে ছিল এই ভাগ চাষি। আমাদের জমিদার মশাইয়ের কাছে জমিদার বাড়ির নিজস্ব জমিতে ভাগ চাষির কাজ করত। খুব মন ভোলা আর ভালো মানুষ ছিল জানেন নিরু। 4 কুলে তার কেউ ছিল না। কোনোদিন কাউকে ওর খোঁজ খবর নিতে শুনিনি। সে ভালোই ছিল, অল্প একটু রোজগার যা করতো চাষবাস করে তা দিয়েই এক প্রকার পেট ভালোভাবেই চলে যেত ঠাকুর মশাই। কিন্তু ওর একটাই প্রাণের বন্ধু ছিল জানেন। ওর ওই সাদা রঙের একটা সুন্দর গরু ছিল। ওই গরুটাকেও প্রাণের থেকেও বেশি ভালোবাসত। ওকে নিয়ে আর চাষবাস করেই ভালোই দিন চলতো ওর। আর চাষের কাজে লাঙল টানতে গরুটা ওকে সাহায্য করত। ওই ছিল ওর সব কিছু। গ্রামের মানুষ ওকে তাই মজা করে নাম দিয়েছিল নিরু গোয়ালা। সব কিছু কেমন ভালোই চলছিল জানেন ঠাকুরমশাই। কিন্তু হঠাৎ করেই আগের কমাসে এদিকে বৃষ্টি নেই, ধান মাঠেই শুকিয়ে চলে যাওয়ার জোগাড়, চাষিরা তো পথে বসার জোগাড়। কিন্তু এইসব গ্রামের বেশিরভাগ জমি হলো জমিদারের। জমিদার রুদ্রনারায়ণ খুব একটা ভালো লোক ছিলেন না। এমনিতেই সেইবার ফসল হয়নি, চাষিদের অবস্থা খারাপ। কিন্তু জমিদার মশাই তো সে কথা শুনবে না। চাষিরা জমিতে চাষ করেছে, তার মানে তার খাজনা দিতেই হবে সবাইকে। কত চাষি তো খাজনা না দিতে পেরে জমিদারের লাঠিয়ালদের হাতে মার খায়। কিন্তু সবাইকেই কিছু না কিছু দিয়ে জমিদারের খাজনা দিতে হয়। কিন্তু নিরুর এমনিতেও ছিল না কিছু। এমনি সে একটু মন ভোলা ছিল। সে কি বা দেবে? থাকার জন্য ওই আশ্রয়টুকু ছাড়া তার যে আর কিছুই ছিল না। কিন্তু সে জমিদার কিছুই শুনতে রাজি না। সে যে প্রকারেই হোক খাজনা আদায় করবেই। আর জমিদার মশাই শোনেন ওর ওই সুন্দর গরুর কথা। তিনি তখন সেটাকেই ধরে নিয়ে আসতে বলেন। নিরু বেচারার প্রাণের চেয়েও প্রিয় গরুটিকে ওর সামনেই কেড়ে নিয়ে যাওয়া হয়। নিরুর চোখের জল সেদিন পুরো গ্রাম দেখেছিল। সে বাধা দিতে আসলে তাকে লাঠি নিয়ে বেধড়ক মারধর করা হয়। সেই দিন ওই গরুটির চোখেও ছিল জল। তা গ্রামের মানুষও বুঝতে পেরেছিল, কিন্তু বোঝেনি সেই জমিদার আর তার লাঠিয়ালরা। তারা গরুটিকে নিয়ে চলে যায়। জমিদার মশাই নাকি এও ভেবেছিলেন ওই গরুটিকে বেচে দিয়ে যা টাকা পাবেন তার বিনিময়ে নিরু খাজনা নিলেন। কিন্তু ভালোবাসা অদ্ভুত জিনিস ঠাকুর মশাই। কিভাবে জানি না পরের দিন গ্রামের এক পানা পুকুরে ডুবে মরে নিরু। সবাই বলে নিরু ওর গরুটার মায়ায় আত্মহত্যা করেছে। তাতে কারো কিছু আসলো গেল বলে মনে হলো না। কিন্তু পশুরা অনেক কিছু বোঝে ঠাকুর মশাই। নিরুর গরুটাও যেন জমিদারের গোয়ালে কিভাবে মারা যায়, এমন অদ্ভুত ঘটনা আমাদের জীবনের প্রথমবার দেখি আমরা বা শুনি। কিন্তু তারপর থেকেই আমাদের গ্রামের উপর নেমে আসে এক গোরাক্ষসের ছায়া। সে যেন পণ করেছে সবাইকে শেষ করবে। আর এইভাবে মাসখানেক আগে পরপর 2
একটা গরুর শিং দিয়ে গুঁতিয়ে পেট ফুঁড়ে রক্ত বেরিয়ে আসা মৃতদেহ উদ্ধার হয় গ্রামের এদিক ওদিক থেকে। আমাদের গ্রামের মানুষ বুঝতে পারে ও কে ঠাকুরমশাই। ও হলো সেই নিরুর সেই গরু, সেই প্রতিশোধ নিতে ফিরে এসেছে রাক্ষস রূপে ঠাকুরমশাই। আর এইভাবেই রাত বিরেতেই মানুষকে পেলে সে তাকে হত্যা করছে। আজ আপনি ছিলেন বলে আমি প্রাণে বেঁচে গেলাম ঠাকুরমশাই। আমি আমার জীবনে এমন ঘটনা কোনো দিন শুনিনি। এই গো রাক্ষসের কথা শুনে আমার মনটা কেমন করে উঠল। সত্যি মানুষ এত নির্দয় হতে পারে? ভালোবাসা জিনিসটা এমন, একে আলাদা করা যায় না। আমি বুঝলাম ভগবান আর অদৃষ্টের টানেই হয়তো আমার এখানে আগমন। এই সাধারণ মানুষগুলোর প্রাণ আজ বিপন্ন প্রতিশোধ স্পৃহার জন্য। আর এখন কিছু না করলে এরা পর পর মারা যাবে। সেই রাক্ষস গ্রামের কাউকে রেহাই দেবে না। কথা বলতে বলতে আমরা ধীরে ধীরে জঙ্গল পেরিয়ে প্রবেশ করলাম গ্রামের পথে। সামনে এবার তাও কয়েকটি কুঁড়ে ঘর দেখা যেতে লাগলো। আমি বুঝলাম আমরা গ্রামে পৌঁছে গেছি। আমরা হেঁটে এবার গ্রাম বরাবর একটা বড় ধরনের পাকা বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালাম। রথীন্দ্র বাড়িতে ঢুকে তার গিন্নিকে হাঁক দিল, কই গো, দোর খোলো, কে এসেছে দেখো আমার সাথে। সঙ্গে সঙ্গে দরজা খুলে সামনে বেরিয়ে এলেন মাথায় ঘোমটা দেওয়া এক মহিলা। তিনি আসতেই রথীন্দ্রনাথ বলল, ইনি হলেন ঠাকুরমশাই, ওনাকে ঘরে নিয়ে চলো, আর পা ধোয়ার জল নিয়ে এসো শিগগিরই। আজ ওনার জন্য আমি প্রাণে বেঁচে ফিরেছি, না হলে তো এতক্ষণে সব শেষ হয়ে যেত। ঠাকুরমশাইয়ের যেন কোনো কিছুতে অসুবিধা না হয়, সব দিকে লক্ষ্য রাখবে। সেই কথা শুনে ওনার গিন্নি চোখে যেন জল দেখতে পেলাম। তিনি আমার জন্য জল এনে আমার পা ধুয়ে দিতে যাবেন। আমি তাকে বারণ করে তুলে বললাম, মাগো, তুমি আমার পায়ে হাত দিয়ে পাপের ভাগ করো না মা। তুমি যে আমার মায়ের মতো। এ আমার পরম সৌভাগ্য। ব্রাহ্মণ মানুষের পা পড়েছে আমার বাড়িতে, আর ওনার প্রাণ রক্ষার বিনিময়ে আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব তা আমি বুঝতেই পারছি না। আমি এবারে বললাম, আমাকে দুমুঠো খেতে দিতে পারো মা? সেই সকাল থেকে বেরিয়ে পথে হেঁটে চলেছি, এবার একটু আহার দরকার। এ কি বলেন ঠাকুরমশাই? গরিবের ঘরে আর যাই পান না পান, ডাল ভাতটুকু আপনি পাবেনই। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসি। আপনারা ঘরে বসেন। আমি আর রথীন্দ্রনাথ দুজনেই হাত মুখ ধুয়ে ফেললাম। তার গিন্নি দেখলাম আমাদের দুজনের জন্য থালায় ভাত বেড়ে ডাল আর এক ধরনের সবজি এনে দিল। আমি মনে মনে বললাম, এই রাতে হঠাৎ করে কারো বাড়ি খাওয়ানোর মন এই সহজ সরল গ্রামের মানুষেরই থাকে। সেদিন রাতে তেমন আর একটা কথা হয়নি, কারণ সারাদিন পথ চলে আমিও ক্লান্ত ছিলাম, আর খাওয়াটাও একটু বেশি হয়েছিল। তাই হয়তো বিছানায় পড়ার সাথে সাথেই ঘুমে জড়িয়ে এলো আমার চোখ। ধীরে ধীরে আমি ঢলে পড়লাম গভীর ঘুমে। তা ঠাকুরমশাই, এ আবার হয় নাকি? অনেক রাক্ষসের নাম শুনেছি, কিন্তু গো রাক্ষস এও সম্ভব নাকি? এই রে, বোকা বোকা প্রশ্নটা করেই ফেলল কিশোরী। তারানাথ গল্প বলার মধ্যে ছিল। কিশোরীর কথা শুনে তো বেজায় চটে গেল। বলল, এই হলো গিয়ে তোমাদের সময় ছেলে ছোকরার সমস্যা। কিছুই বিশ্বাস করতে চাও না। এই পৃথিবীতে যে কত অতি প্রাকৃতিক ঘটনা নিরন্তর ঘটে চলেছে তা কি জানো? এই জন্যই তোমাদের কিছু বলতে চাই না। আমি ব্যাপার বেগতিক দেখে সঙ্গে সঙ্গে কথা চাপা দিয়ে বললাম, ওর কথা ছাড়ুন তো, আপনি গল্পটা আপনি বলুন তো। ও কিশোরী একটু মজা করছে আর কি, আপনি তো বোঝেনি। বুঝলাম চিড়ে ভিজেছে। তারানাথ আবার একটা সিগারেট বার করে ধরিয়ে দিল। তারপর একটা বড় সড়ো টান দিয়ে বলল, কোথায় যে না ছিলাম আমি? হ্যাঁ, পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন যেন ঘরের বাইরে কিছু লোক উত্তেজিত হয়ে কিছু কথা চিৎকার করে বলছে। তা
তার মধ্যে একটা কথা আমার কানে এলো। তারা বলছে, গৌরাক্ষস আবার একজনের প্রাণ নিয়ে নিল। এইভাবে চললে যে আর হবে না। রোজ এইভাবে কেউ না কেউ মারা পড়লে, এই তো ছোট গা, আমরা যে বেঁচে থাকবো তার কি কোনো ঠিক আছে? আমি উঠে বসে বেরিয়ে এলাম বাইরে। দাওয়ায় বসেছিল রথীন্দ্রনাথ। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে? সে একটু নিচু ভঙ্গিতে বলল, হ্যাঁ ঠাকুর, শেষ রক্ষা হলো না। আপনি আমায় কাল রক্ষা করার পর হয়তো সেই রাক্ষস হত্যা করে জমিদার মশাইয়ের এক লাঠিয়ালকে। কি বিভৎসতার মৃতদেহ! ওহ, আমরা সাধারণ মানুষ কি যে করব এই বিপদে, কিছুই তো মাথায় ঢুকছে না। আমি একটু পরে গিয়ে দেখে আসি ওই মৃতদেহটিকে। কি বিভৎস তার দেহ! কেউ যেন তার শরীরের মধ্যে শিং দিয়ে গুঁতিয়ে পেট ফুঁড়ে ঘুরিয়ে রক্ত বের করে নির্মম ভাবে শেষ করে দিয়েছে। আমি আবার ফিরে এলাম। তখনও কি করব বুঝতে পারছিলাম না। কেন জানি না আমার মন বলল, সেই জমিদারি হচ্ছে আসল দোষী। তার জন্যেই এত সমস্যার সম্মুখীন হচ্ছে পুরো গ্রামের মানুষ। তাই তার উচিত এটার জন্য কিছু করা, না হলে এই সাধারণ মানুষগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি রথীন্দ্রনাথকে বললাম, কাল আমাকে তোমাদের জমিদারের কাছে নিয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে ওনার সাথেও কথা বলার দরকার আছে। আমাদের জমিদার মশাই কিন্তু বেশি সুবিধাজনক মানুষ নন। সারাদিন মদ্যপান করে আর খুবই রাজবাড়ি খারাপ মানুষ। তাও আপনি যখন বলছেন, নিয়ে যাবক্ষণ। সারা রাতে ঘুমটা বেশ ভালোই হলো, কারণ পুরো দিনের চলার পর এমনিও ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি আর রথীন্দ্রনাথ সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ি গ্রামের মন্দির পেরিয়ে, বড় জলাশয় পেরিয়ে, বড় মাঠ আছে তার একটু পরেই। একটু সময় পেরোতেই সে আমাকে মাঠ পেরিয়ে এক বড় ধরনের বাড়ির সামনে নিয়ে গেল। পেল্লায় জমিদার বাড়ির ফটক। আগেকার জমিদার বাড়ির মতো অত জাঁকজমক নেই, তাও বেশ বড়। এক দারোয়ান ফটকে দাঁড়িয়েছিল। রথীন্দ্র তাকে বলল, আমরা জমিদার মশাইয়ের সাথে দেখা করতে এসেছি। সেই দারোয়ান মনে হয় তাকে চিনত। সে একটু হাসি নিয়ে ভিতরে যেতে বলল আমায়। পেল্লায় বাড়িটির দালান পেরিয়ে আমরা প্রবেশ করতেই এক চাকর এসে আমাদের বড় ঘরে বসতে বলল। যে ঘরে আমাদের বসানো রয়েছে তার কিছু কম না। চারদিকে দামি দামি আসবাব, ফুলদানি পরিপাটি করে সাজানো। আরও দেখলাম হরিণের শিং এবং হাতির দাঁতে তৈরি কত শত আসবাব। আমি বুঝলাম এই জমিদার বাড়ির অবস্থা এখনো বেশ ভালো। কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করলেন এক সুদর্শন পুরুষ। জমিদার যে এরকম শক্ত পুরুষ হবে তা আশা করা যায় না। উচ্চতা ভালোই, মাথায় কালো কুচকুচে ঘন কালো চুল, বয়সের লেশমাত্র নেই। হাতে তখনও ধরা রয়েছে একটা পানীয়ের গেলাস। আমাদের দেখে ভারী আর গম্ভীর গলায় বললেন, ও রথীন্দ্রনাথ, তা এদিকে কি মনে করে? গ্রামের কিছু অনুদান লাগবে বুঝি? ও তুই নায়েব মশাইয়ের সঙ্গে কথা বলে নিয়ে নিস, কেমন? তারপর একটু আমার দিকে আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, তা এনাকে আবার কোথা থেকে জোগাড় করলি? দেখে তো ব্রাহ্মণ বলেই মনে হচ্ছে। আপনার জমিদারিতে হঠাৎ করে এক বিপদ এসছে, যা আপনার জমিদারির মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তার খবর কি আপনি জানেন জমিদার মশাই? তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন। জমিদার এবার কটমট করে তাকিয়ে বলল, আমি জমিদার রুদ্রনারায়ণ রায়। আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যে আমি এইসব তুচ্ছ জিনিস দেখব? কত বড় এই জমিদারি তা আপনি জানেন? এবার থেকে তো দেখছি সবার কি সমস্যা তা আমায় বাড়ি গিয়ে গিয়ে জেনে আসতে হবে। জমিদার হিসেবে তো এটাই আপনার কর্তব্য। প্রজারাই তো আপনার সন্তান, তাদের রক্ষার দায়িত্ব তো আপনারই। জমিদার মশাই দেখলাম নিজের হাতের গ্লাসের পানীয়টি একবারে শেষ করে বললেন,
এত বড় একটা জমিদারি সামলানো চারটিখানি কথা নয়। তারপর আমি ওই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করি না। কোথাকার কোন গরু সে নাকি ভূত হয়ে এসেছে, যত সব আজগুবি গল্প ফেঁদেছে গ্রামের মূর্খ মানুষগুলো। ওসব দেখা আমার কম নয়। আপনারা এবার উঠুন, এটা আমার জলসাঘরে যাওয়ার সময়। এই সব কথাগুলো বলার সময় আমি দেখলাম ওনার মুখে যেন এক অদ্ভুত হাসি খেলে গেল। তাতে লোভের পরিমাণটাই বেশি। আমি বুঝলাম সেখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। এই রকম জমিদারদের জন্য সাধারণ মানুষের আজ এমন দশা। আমরা এবার উঠে পড়লাম। সেদিন রথীন্দ্রনাথের গিন্নি বেড়ে রেঁধেছিল সাদা চালের গরম গরম ধোঁয়া ওঠা সরু ভাত, নিজেদের পুকুরের কাতলা মাছের কালিয়া, শেষ পাতে দই আর মিষ্টি। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো ওই বিশাল কাতরা মাছের মুড়ো তারা আমাকে খেতে দিল। আসলে সেই কালের মানুষেরা ব্রাহ্মণ মানুষ বা অতিথিদের দেখলে সেবা করতে ভালোবাসত। এ তোমরা আজকালকার শহরের জীবনে কাটা মানুষেরা বুঝতে পারবে না। খাওয়া দাওয়া বেশ হলো বটেই, কিন্তু একটু বেশি। আর এদিকে ওদিকে ঘোড়া তখন লেগেই থাকতো। নরম বিছানা পেয়ে শুয়ে পড়লুম, আর সাথে সাথেই ঘুম জড়িয়ে এলো আমার। এই ঘরে আমি একা, তাই ডাকার কেউ ছিল না। তাই ঘুমটা যখন বেশ গভীর হবে, তখন আমার স্বপ্নে এক পরিচিত ডাক শুনতে পেলাম। হ্যাঁ, সে আর কেউ না, আমারই খুব চেনা পরিচিত সেই কণ্ঠ। হে আমার আরাধ্য মধুসুন্দরী দেবীর কণ্ঠ। আমার চিনতে কোনো অসুবিধা হলো না। তিনি যেন অতীব সুন্দর কণ্ঠে আমায় বলছেন, তারানাথ, তারানাথ, তুই এই গ্রামে এমনি আসিসনি, তোকে নিয়তি টেনে এনেছে। কারণ এখানে এমন কিছু ঘটনা ঘটছে যা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। আর তাই তোর আগমন। ওই গো রাক্ষস হলো এক গরুর অতৃপ্ত আত্মা। আর ভালোবাসা যেমন ভালো তেমন ভয়ানক, এটা সবাই জানে না। আর সেই রাক্ষসের আত্মা এখন অতৃপ্ত, কারণ তার মালিক নিরুর থেকে তাকে আলাদা করে রাখা হয়েছিল তার জন্য নয়। আসল ঘটনা হলো বড় কঠিন। সেই নিরপরাধ নিরুকে হত্যা করা হয়েছিল, তাও ওই গরুটির ঠিক চোখের সামনে। গ্রামের মানুষ নিরুর লাশ পুকুরে ভেসে থাকতে দেখে সবাই মনে করে তার মৃত্যু ঘটেছে আত্মহত্যা করার কারণে। কিন্তু আসল ঘটনা হলো তাকে ডুবিয়ে মারা হয়। সেই দিন তার আত্মচিৎকার আর কান্না কেউ শুনেও নি, দেখেও নি। তাই নিরুর মৃত্যুর শোকে পশুটিও কদিন পর মারা যায়। কিন্তু সেই গরুটির অতৃপ্ত আত্মা প্রতিজ্ঞা করে তার মালিক নিরুর মৃত্যুর প্রতিশোধ নিতে সে আবার আসবে। তাই সে আবার ফিরে এসেছে অন্য রূপে। সবার প্রাণ নিতে চায় সেই গো রাক্ষস। আর সেই জমিদার আর যারা যারা ওর মালিককে মেরেছিল, তাদের শেষ না করে ওই রাক্ষসের শান্তি নেই। এখন আমার কি করণীয় দেবী? এইভাবে কি সাধারণ মানুষের মৃত্যু আমার চোখের সামনে ঘটবে তা চেয়ে চেয়ে দেখব? কর্মফল মানুষ হোক কি প্রাণী, তারা এখানেই দেখে যায়। আর সেই আত্মারও শান্তি ঘটবে শুধু তার প্রতিশোধের আগুন ঠান্ডা হলে। অপেক্ষা কর, সময় হলে তোর এই প্রশ্নের উত্তর তোর কাছেই ধীরে ধীরে নতুন করে ধরা দেবে। অপেক্ষা কর তারানাথ। আর নিরও মুক্তি পায়নি, আর ওদেরকে মুক্তি তোকেই দিতে হবে তারানাথ। আমি দেবীকে হাত জোড় করে প্রণাম করলাম। এইটুকু বলে দেবী মিলিয়ে গেলেন। হঠাৎ করেই কেমন যেন স্বপ্নের মধ্যে যেমন দেবী দর্শন দিলেন, ঠিক তেমন ভাবেই চলে গেলেন।
উনি চলে যাওয়ার সাথে সাথেই আমি ধড়পড় করে ঘুম থেকে উঠে বসি। ঘুমটা ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে আমি মাটির ঘরেও একটা সুন্দর চন্দন কাঠের গন্ধ পেলাম, আর নিজের বিছানার মাথার কাছে একটা জুঁই ফুল পড়ে থাকতে দেখলাম। আর তা দেখেই বুঝলাম, হ্যাঁ, মধুসুন্দরী দেবী সত্যি এসেছিলেন তার জানান দিতে। এই সব তারই প্রমাণ। আমি মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানালাম আর জানতে চাইলাম সত্যটা। সেই দিন দুপুরে আর ঘুম হয়নি। উঠে পড়লাম, বসলাম গিয়ে বাইরের দাওয়ায়। সারাদিন ধরে ভাবছি কিভাবে উদ্ধার করব। এইটুকু বলে তারানাথ একটু থামলেন, তারপর বললেন, দাঁড়াও দাঁড়াও, আর এক কাপ করে চা বলে আসি। বলে তিনি উঠে গেলেন। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে, তখনও গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করে আনার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনে কি চলছে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটাই এমন। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না। তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয় আর বোঝেও। মিনিট খানেক পর ও এলো বাইরে থেকে একটু গলা খাকড়িয়ে। ভিতরে এসে ঢুকতেই জিজ্ঞেস করলাম, তারপর ঠাকুরমশাই কি হলো বলুন। সেই দিন আর তেমন কিছু ঘটেনি, কিন্তু ঠিক মাঝরাত হবে, আমি ঘুমাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করেই মাঝরাতে কিছুর একটা উপস্থিতিতে আমার ঘুম ভেঙে যায়। আমি তৎক্ষণাৎ বিছানায় উঠে বসলাম। মনটা যেন কেমন খচখচ করে উঠল। এ কি দেখছি আমি আমার সামনে? হঠাৎ করে একটা কালো ছায়া মূর্তি যেন আমার বিছানার কাছে দিয়ে সরে গেল। নিকষ কালো অন্ধকারের মতো তার শরীর। তার উপস্থিতি জানান দিতে চাইছে সে নিজেই। আমি এত বছর তন্ত্রবিদ্যা সাধনা করেছি, তাই বুঝলাম, কিছু টান অনুভব করলাম। এমন সময় বিছানার পাশ থেকে সেই ছায়াটা হঠাৎ করেই আমার সামনে এসে দাঁড়ালো। অবিকল এক মানুষের ছায়া, কিন্তু কালো শরীরে তো কিছু দেখার উপায় নেই। হঠাৎ সেই দিক থেকে একটা শব্দ ভেসে এলো, আপনাকে কিছু দেখানোর আছে, আমার সাথে আসুন। চিন্তা নেই, আমি আপনার ক্ষতি করতে আসিনি। যে গলার স্বর আমি শুনলাম তা পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। আমি বুঝলাম এ কোনো আত্মা, যে হয়তো আমায় কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইছে। আসলে জানো তো বিভূতি, প্রত্যেক অতৃপ্ত আত্মা আমাদের কিছু না কিছু তাদের গল্প বলতে চায়। আমরা হয়তো তা শুনতে ভয় পাই, কিন্তু ওই গল্পগুলোই হলো তাদের অতৃপ্ত থাকার প্রকৃত কারণ। সে যাই হোক, রাত তখন গভীর। আমি ঘরের আগুন খুলে বেরিয়ে এলাম। আমি দেখলাম সেই ছায়াটা কিন্তু দেয়াল ভেদ করে বেরিয়ে আমার জন্য বাইরে অপেক্ষা করছিল। আমিও দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। রাতের অন্ধকারে চলতে থাকলাম তার পিছন পিছন। রাস্তায় কোনো জনমানুষ নেই, তার উপর গ্রামের মেঠো পথ। মাঝে মাঝে দমকা হাওয়া ভেসে এসে শরীরে লাগছে। আকাশে আর চাঁদ নেই, কারণ আজ যে অমাবস্যার রাত। পরিবেশ অসম্ভব থমথমে, কোথাও কোনো শব্দ নেই, কিন্তু ঝিঝি পোকা ডেকে চলেছে ক্রমাগত। আমি যেন নিজের নাককে বিশ্বাস করতে পারছিলাম না। কেন জানি না কোথা থেকে হঠাৎ একটা মিষ্টি গন্ধ নাকে ভেসে আসে। ছায়াটা নিজের মতো চলেছে, আর আমিও এগিয়ে চললাম তার পিছন পিছন। কিন্তু হঠাৎ করেই সেই ছায়াটা এসে থামলো একটা জলাশয়ের সামনে। পানায় ভরা রয়েছে সেই পুকুরের সবটা। হঠাৎ চোখের সামনে দেখতে পেলাম একটা লাল আলো ঘিরে রয়েছে পুরো পুকুরের ওপর। আর এমন সময় ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সেই অদ্ভুত দর্শন, রাগে ফোঁস করতে থাকা সেই গো রাক্ষস। তবে তার চোখ কিন্তু আজ রক্তের আভার মতো লাল নয়, তার চোখে যেন শান্তির ছাপ।
কে বলবে এক অতৃপ্ত আত্মা? আমার সামনে কালো মনুষ্য ছায়াটা এগিয়ে নিয়ে গেল সেই ভয়ানক রাক্ষসের দিকে। কিন্তু কই সে রাক্ষস? সেই গরুটি এগিয়ে এলো আর কালো ছায়াটা পরম স্নেহে তার মাথায় হাত রাখলো। তারপর সেই হাত বুলিয়ে দিল, যেন কত বছরের চেনা, কত বছরে তাদের ভালোবাসা। আমার এতক্ষণে বোঝা হয়ে গেছে ওই দুই অতৃপ্ত আত্মা কারা। কিন্তু এরা আমাকে এখানে এনেছে কেন? কিছু কি দেখাতে চায় আমাকে? আমার সমস্ত প্রশ্নের উত্তর হয়তো অপেক্ষা করছিল আমার জন্যই। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হঠাৎ আমার চোখ পড়ল একটা লোক পুকুরের পাড়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। আরে, এই রকম পোশাক তো আমি চিনি। এ তো আর জমিদার মশাইয়ের বাড়িতে দেখেছিলাম। এ তো ওই জমিদারের অধীনস্থ লেঠেলদের পোশাক। আমার মাথায় তখন কিছু ঢুকছে না। এমন সময় পুকুরের ওপর সেই লাল আভা যেন হঠাৎ করেই ছড়িয়ে গেল চারপাশে। বুনে দিতে লাগলো এক অদ্ভুত জগৎ। আমি কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম তা বুঝতে পারলাম না। তীব্র লাল আলোর ছটায় আমার চোখ বুজে এলো, আর যখন চোখ খুললাম তখন দেখলাম আমার সামনে প্রায় জনা 6 লোক। তাদের প্রত্যেকের শরীরে পরিহিত সেই জমিদার বাড়ির লেঠেলদের পোশাক, আর তাদের শরীর প্রচন্ড শক্তিশালী। হাতে একটা করে লাঠি। তারা একটা সুন্দর সাদা গরুকে বেঁধে নিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করেই একটা মানুষ এসে বারবার অনুরোধ করে তার গরুটিকে ছেড়ে দেওয়ার জন্য। লোকগুলো নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, পায়ে পড়ে থাকা লোকটার দিকে তাকিয়ে। এমন সময় লোকগুলো লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে শুরু করলো লোকটাকে। সে মারধর করার সময় হঠাৎ করেই আমার চোখে পড়ল একটা লোককে। হ্যাঁ, ওই লোকটা না, একটু আগে পুকুরের পাড়ে যাকে পড়ে থাকতে দেখেছিলাম অজ্ঞান হয়ে। চোখের সামনে দেখতে পেলাম সেই লোকটা কাঁদছে আর ব্যথায় কোকিয়ে ছটপট করছে, আর তাদের পা ধরে বলছে, ছেড়ে দাও আমার গরুটাকে। ও কি করেছে আমাদের আলাদা করো না। আমার বাড়ি ঘর যা আছে সব দাও, কিন্তু 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 ওকে ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও। গরুটি চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ছে দেখতে পেলাম। এমন সময় তাদের মার হয়ে উঠল ভয়ানক। লোকগুলো লাঠি দিয়ে মারতে মারতে সামনের লোকটাকে আধমরা করে তুলল। গরুটা তাদের বাঁধন খুলে বেরিয়ে আসতে চাইছে যেন। তার ঘণ্টা দুলে দুলে শব্দ করে জানান দিচ্ছে তার ছটপটানি আর তার মালিকের প্রতি ভালোবাসা। এমন সময় একটা লাঠির আঘাত নেমে এলো নীরুর মাথা লক্ষ্য করে, আর সেই শেষ আর্তচিৎকার আমার আজও মনে আছে। শরীরে কাঁটা দিয়ে ওঠে। তারা মৃত নীরুর দেহটা ছুঁড়ে ফেলে দিয়ে যায় ওই পানা পুকুরের জলে। যখন গরুটাকে নিয়ে যাচ্ছিল তখন তারা তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে শান্ত হয়ে গেছে। এমন সময় হঠাৎ করেই সেই আলোটা সরে গেছে আমার সামনে। আমি বুঝলাম আমি আবার ফিরে এসেছি সেই পুকুরটার সামনে। মনটা তীব্র ঘৃণায় ভরে উঠল। মানুষ বলতে নিজেকে যেন লজ্জা হচ্ছিল তখন। আমার মনের অবস্থা কেমন আশা করি তখন বুঝতে পারছ। আমি ধপ করে বসে পড়লাম মাটিতে। ততক্ষণে আমি জ্ঞান শূন্য। কি করব? পুকুরের পাড়ে গাছে হেলান দিয়ে লোকটা তখন একটু একটু করে জেগে উঠছে। সে চোখ কচলে দাঁড়িয়ে চারদিকে একটু দেখে নিল। সে হয়তো বুঝতে পারছে না ও কিভাবে এখানে এলো। সে দাঁড়ানোর সাথে সাথেই সেই গৌর রাক্ষস তার রুদ্র মূর্তি ধারণ করলো। তার চোখের আগুন যেন দপ করে জ্বলে উঠল। তার শিং দুটো আকাশের দিকে উঁচু করা। সে তীব্র গতিতে মাথা নাড়িয়ে পা ঘষিয়ে জানান দিচ্ছে তার তীব্র ক্রোধ। আজ হয়তো সে রেহাই দেবে না, আর সে হয়তো লোকটাকে মারার জন্যই এখানে নিয়ে এসছে। সে তার মালিক আর তার ভালোবাসাকে শেষ করার জন্য ওই লোকটার প্রাণ নিতে উদ্যত। কিন্তু আমি সবসময় মানুষকে বাঁচাতে চেষ্টা করি।
কিন্তু সেই দিন আর তাকে বাঁচাতে এগিয়ে গেলাম না। আমার মন নিজে থেকেই বলল, পাপ করলে তার সাজা তাকে পেতেই হবে। সেই লাঠিয়ালটা ততক্ষণে বুঝে গেছে যে তার অন্তিম সময় নিকটে এসে গেছে, তাই সে দৌড়ে পালাবার চেষ্টা করছে। এমন সময় নীরুর আত্মা ওর সামনে এসে দাঁড়ালো। চোখের সামনে গো রাক্ষস ওই তীক্ষ্ণ ফলার মতো শিং দুটো নিয়ে দৌড়ে গেল। ব্যাস, লোকটার শরীরে সেগুলো ঢুকে যাওয়ার সাথে সাথেই একটা আর্ত চিৎকার তার মুখ দিয়ে বেরিয়ে এলো। তার ভবলীলা সাঙ্গ করার সাথে সাথেই শিঙে করে ছুঁড়ে ফেলে দিল সেই পুকুরের জলে। তারপর সেই দুই ছায়া মূর্তি এগিয়ে গেল পুকুর পাড়টার দিকে। আমি তখনও ভাবছি কি অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন আমি হলাম আজ। এইটুকু বলে তারানাথ একটু থামলেন, তারপর একটু ভারী নিঃশ্বাস নিলেন। আমরা বুঝলাম ঠাকুরমশাইয়ের বয়স হয়েছে, একটানা কথা বলতে একটু হয়তো অসুবিধেই হচ্ছে, কিন্তু অদ্ভুত লোকটার ক্ষমতা। এত সুন্দর একটা অভিজ্ঞতার গল্প বলতে এত সাজিয়ে প্রতি মুহূর্তে মনে হচ্ছে এবার কি হতে চলেছে। সে যাই হোক, তারানাথ একটু হেসে বললেন, তোমরা ভাবছো এখনই এখানে গল্প শেষ, তাই তো? আরে রসু রসু, আসল ঘটনা তো এখনো বাকি আছে। বলে তারানাথ তার সামনে রাখা সিগারেটের প্যাকেটের একটা সিগারেট বার করে তারপর দেশলাই খচ করে সেটা জ্বালিয়ে একটা সুখ টান দিলেন। তারপর এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, সেই সময় নীরুর নিকষ কালো অন্ধকারের মতো প্রেত মূর্তি এগিয়ে এলো আমার দিকে। তারপরে বলল, ঠাকুরমশাই, আপনি হয়তো সবটাই জানেন, তবুও বলি, এই 6 লাঠিয়ালরাই আমার থেকে আলাদা করেছিল আমার প্রাণের প্রিয় গরুটিকে, আর সেই রাতে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল আমায়। আর শেষ অবধি আমার নিথর দেহটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই পানা পুকুরে। সবাই ভাবে যে আমার মৃত্যু হয়েছে আত্মহত্যায়, কিন্তু আমার আত্মার শান্তি এখনো ঘটেনি। আমার গরুর মৃত্যুর ঘটনার এতদিন পরেও আমাদের দুজনের আত্মায় অতৃপ্ত হয়ে ঘুরছে। আমরা শুধু শেষ করতে চেয়েছিলাম যারা আমাদের হত্যা করেছিল, আর আজ সেই 6 লাঠিয়ালদের আমরা শেষ করেছি। আর একটু কাজ বাকি আছে আমাদের, তাহলেই আমাদের আত্মা চিরশান্তি পাবে। আমি সেই নিকষ কালো অন্ধকারেও দেখতে পেলাম সেই ছায়ামূর্তির মুখে একটা হাসি খেলে গেল। আমি তখন মনে মনে ভাবছি এরা যা করছে তা সবটাই ঠিক। সত্যি কি করেছিল এরা অবলা প্রাণ দুটো, যাদের এরা কষ্ট দিয়েছিল? সে যাই হোক, আমার নীরু যে শেষ কথাটা বলেছিল সেটা কানে বাজল। সে কি বলল? আমার একটা শেষ কাজ বাকি আছে, ওটা করলেই আমাদের শান্তি। তাদের এখন একটা কাজ বাকি আছে বলতে কোন কাজের কথা বলছে নীরু? আমার মাথায় খেলে গেল আসল দোষের কথা। হ্যাঁ, সেই জমিদার যার কথাতেই লাঠিয়ালগুলোই কাজ করেছিল, আসলে তার সাজা দেওয়ার কথাই হয়তো তারা ভাবছে বা বলছে। আমি এবার এগিয়ে গিয়ে বললাম, তোমাদের প্রতি অন্যায় হয়েছে তা আমি জানি, ঈশ্বরও নিশ্চয়ই জানেন। তোমাদের আত্মার শান্তি কামনার জন্য আমি সব করব, কিন্তু দোহাই, আর মানুষের প্রাণ নিও না তোমরা। আমি আমার ক্ষমতা আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের মুক্তি দেব। সেই আত্মা দুটি আমার দিকে তাকিয়ে বলল, না, তা হয় না, তা কখনোই হয় না। যে অন্যায় আমাদের সাথে হয়েছে তার সাজা আমরাই দেব। ওই জমিদারের আজই শেষ দিন, আর আমরা ওকে শেষ না করা অব্দি কোনোভাবেই শান্তি পাবো না, কোনোভাবেই মুক্তি পাবো না। আমি দেখলাম কথাটা বলার সময় ওদের শরীর থেকে যেন তেজ বেরিয়ে আসছে। চোখের সামনে পলক পড়ার আগে
ওরা যেন আমার সামনে থেকে উবে গেল। আমি জানি ওরা কোথায় গেছে। আজ এমন পরিস্থিতিতে পড়ে আমাকে ভাবতে হচ্ছে আমার করণীয় কি। আমি জানি না আমায় কি করতে হবে। মধু সুন্দরী দেবী কি এই পথের কথাই আমায় বলেছিলেন? আমার সামনে এই বিপদের কথা, দোটানার কথা বলেছিলেন। তা আমার কাছে এখন পরিষ্কার হলো। আমি সেইখানে বসলাম, কারণ আজ ওদের আটকানো আমার পক্ষে সম্ভব নয়। আমার অবচেতন মনও যেন তা করতে চাইছে না। মনে মনে আরাধ্য দেবীর উদ্দেশ্যে বারবার এটাই বলছিলাম, ওদের অতৃপ্ত আত্মাকে শান্তি দাও, শান্তি দাও দেবী। হঠাৎ করেই এমন ওই পারে জঙ্গলের ভিতর দিয়ে বেরিয়ে এলো সেই গো রাক্ষস। তার শিঙে এখনো লাল রক্ত লেগে লাল হয়ে রয়েছে। তবে কি তার সেই জমিদারকে হত্যা করা হয়ে গেছে? হঠাৎ তার পিছন দিয়ে আবার বেরিয়ে এলো সে নিরুর অতৃপ্ত আত্মা। চোখের সামনে নিরুর আত্মা এসে গায়ে হাত বুলিয়ে দিল গরুটির শরীরে। তারা হাসি মুখে আমার দিকে তাকালো। তাদের মুখে এত প্রশান্তির হাসি কেন আমি বুঝতে পারলাম না। তারা আমার দিক থেকে বিপরীত মুখ হয়ে এগিয়ে যেতে লাগলো সেই জলাশয়টার দিকে। পুরো জলাশয়ের ওপরে একটা নীলাভ আলো বিরাজ করছে, যেন দুই কালো ছায়ামূর্তির শরীর ধীরে ধীরে ফুটে উঠছে কালো অন্ধকারকে ছাপিয়ে। তাদের শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে তীব্র আলো। তার দিকে যেন তাকিয়ে থাকা যায় না, এত আলো। তারা ধীরে ধীরে এগিয়ে গেল জলাশয়ের ঠিক মাঝখানে, আর তারপরে শেষ। অতি যত্নে নিরু আদর করে দিল তার গরুটির শরীরে। তাদের আর ওই রুদ্রমূর্তি নেই। কি ছিল জানো? তাদের চোখে আমি দেখেছি শুধু ভালোবাসা, আর সেই ভালোবাসার যেন অন্ত নেই। এই রকম কত ভালোবাসা রোজ খুন করা হয় এই পৃথিবীতে। তারা হয়তো জীবিত অথবা মৃত, কিন্তু তারা থাকে অতৃপ্ত। ভালোবাসা জিনিসটাই এমন। এদের ভালোবাসা অসীম আর অপরিবর্তিত থাকবে চিরকাল, অনন্তকাল ধরে। ঈশ্বরও হয়তো ওদের ওইভাবেই সৃষ্টি করেছিলেন, আর এইভাবেই তাদের নিয়তি লিখেছিলেন। সেই সুন্দর আত্মা দুটি ধীরে ধীরে আলো ছড়াতে ছড়াতে জলাশয়ের উপর হতে ওপরে উঠতে থাকে। ওপরে উঠতে উঠতে এক সময় আসে তাদের আবছা হয়ে শরীরগুলি বিলীন হয়ে যায় মহাকাশে। আমি বুঝলাম ওদের আত্মা শান্তি ঘটেছে। সেই সময় আমার কেন জানি না মাথাটা ঘুরে গেল। আমি অচৈতন্য হয়ে পড়ে গেলাম জলাশয়ের পাড়েই সেই গাছটার তলায়। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি রথীন্দ্রনাথের বাড়ির বিছানায় শুয়ে। আমার দিকে চেয়ে আছে প্রায় 4-5 জন গ্রামের লোক। আমি উঠে বসলাম। আমায় উঠতে দেখে তারা বলল, আপনি সুস্থ না হইলে শুয়ে পড়েন ঠাকুর। আমি ঠিক আছি, তবে 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 আমায় একটু জল দাও, একটু জল। রথীন্দ্রনাথের গিন্নি জল দিতেই সেটা খেয়ে নিলাম। একটা প্রশ্ন আমার মনে উকি দিচ্ছিল। রথীন্দ্রনাথের দিকে তাকিয়ে বললাম, তা তোমাদের জমিদার মশাই ঠিক আছেন তো? কথাটা শুনে সবার যেন মুখ কালো হয়ে গেল। রথীন্দ্রনাথ আমায় বলল, না ঠাকুর মশাই, সেটাই তো বড় কথা। তা আপনি জানলেন কি করে? কাল রাতে সেই বিভীষিকাময় গোরাক্ষস ওই একইভাবে শেষ করে যায় জমিদার মশাইকে। আমরা সকালে এই খবর পাই। তাতে কারো অবশ্য কোনো আফসোস নেই। ওই অত্যাচারী জমিদার গেছে, তাতে গ্রামেরই মঙ্গল। আর গ্রামের জমিদার পুত্র খুবই নরম আর ভালো স্বভাবের মানুষ। তিনি হয়তো পরের জমিদার হবেন। আমি শুধু শান্ত হয়ে বললাম, হ্যাঁ, আর তোমাদের কোনো ভয় নেই। সেই গোরাক্ষস আর ফিরে আসবে না। সেই অতৃপ্ত আত্মার মুক্তি ঘটেছে।
তারা শান্তি পেয়েছে। আজ থেকে তোমরা শান্তিতে বসবাস করো, আর কোনো দিন কোনো অন্যায় করার আগে সব সময় 2 বার ভাববে। সেই গ্রামে আমি আর একদিন ছিলাম। এক জায়গায় আমার বেশি দিন মন টেকে না, তাই আবার বেরিয়ে পড়লাম অচেনা পথে, নতুন কিছুর সন্ধানে। ঠাকুরমশাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা অভিজ্ঞতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজ তাহলে উঠি, কেমন? গিন্নি আবার চিন্তা করবে। তারানাথ একটু হাসলেন, তারপর বললেন, এসো কিন্তু আবার। আমি আর কিশোরী দুজনেই বেরিয়ে পড়লাম মটলেনের বাড়ি ছেড়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি তারানাথ মানুষটার মধ্যে কিছু তো আছে। তার ওই বন্ধ ছোট অন্ধকার ঘরটা যেন আমাদের জন্য একটা অদ্ভুত জগৎ। যতক্ষণ সেখানে থাকি আমরা তখন বিরাজ করি সেই জগতেই। কিন্তু সেই মটলেনের ফুটপাতে এসে সবকিছু শহরের ডামাডোলে কেমন যেন ফিকে ফিকে মনে হয়। আবার পরের ছুটির অপেক্ষা, কবে আবার যাব মটলেনের তারানাথের সেই বাড়ির উদ্দেশ্যে। আবারও অপেক্ষা একটা গোটা সপ্তাহের। শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গোরাক্ষস। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।